FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। তো যাই হোক, শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকে যে প্রথম ঘটনা, সেই ঘটনাটি আপনাদের পড়ে শোনাবো। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তো যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার ট্রাই করছি। হ্যালো রাসেল ভাই, আশা করি অনেক অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি মোহাম্মদ সাব্বির হোসেন টিপু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ বুরহানুদ্দিন কলেজে অনার্স ফাইনাল ইয়ারে আমি পড়ছি। আমি ঢাকার খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়াতে থাকি। আমাদের বাসায় 3 তলায় বেশ কয়েকটি মেস আছে। সেখানে আখতার নামে একটা ছেলে থাকে, যে আমাকে সবসময় মামা বলে ডাকে। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজ কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব। এবারের 28 রোজার রাতে তার সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। তার ভাষায় বলি, আমি আখতার। মেস রুমে আমরা মোট 5 জন থাকি। সামনে ঈদ, তাই পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য আমাদের মধ্যে 3 জন দেশের বাড়িতে চলে যায়। কিন্তু আমি ও সিরাজ ভাই, আমার মেস মেম্বার, ঈদের পরে দেশে যাব, তাই আমরা ঢাকাতে থেকে যাই। সিরাজ ভাই সিএনজি চালায়, তাই প্রতিদিন অনেক রাত করে বাসায় ফেরে। 28 রোজার রাতে আমি রাত 12টা পর্যন্ত পাশের বাসায় বন্ধুদের সাথে আড্ডা দেই, পরে রুমে ঘুমাতে চলে যাই। ওই দিন একাই ছিলাম রুমের ভেতর, তাই খাবার খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ি। প্রতিদিনের মতো রাতে ফেসবুকে আমি চ্যাট করছিলাম এবং একসময় ঘুমিয়ে পড়ি। খানিক পর হঠাৎ বুঝতে পারি আমার বুকের ওপর কেউ প্রচণ্ড চাপ দিচ্ছে। ঘুমের মধ্যে খুব কষ্ট অনুভব করতে করতে একটা সময় চোখ মেলে তাকাই। সাথে সাথে বুঝতে পারি আমার হাত পা সহ পুরো শরীর কেউ যেন খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। আমার এত ভীষণ কষ্ট হচ্ছিল এবং শরীর নাড়াতে পারছিলাম না, অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না। হঠাৎ আমার কানে একজনের কথা ভেসে আসে, কে যেন আরবিতে কিছু একটা বলছে। আমি ভালো করে শুনে বুঝতে পারলাম পাশেই আমার রুমমেট সিরাজ ভাই যেখানে শোয়, সেখানে তার মতোই শারীরিক গঠন কেউ একজন শুয়ে আছে, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা। তখন আমি ভাবলাম সিরাজ ভাই হয়তো চলে এসে শুয়ে শুয়ে সূরা পড়ছে। তখন আমি মুখে মুখে বারবার বলছি, সিরাজ ভাই, আমার কি হয়েছে একটু দেখেন না ভাই, আমি হাত পা নাড়াতে পারছি না, বুকে অনেক ব্যথা হচ্ছে। কিন্তু কম্বল দিয়ে ঢাকা ওই লোকটির কোনো সাড়া শব্দ নেই। সে তার মতো করে বিড়বিড় করে আরবিতে কি যেন বলে যাচ্ছে। আমার কথা সে শুনছেই না। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিল। তখন অনেক কষ্টে আমার ডান হাত দিয়ে কম্বল দিয়ে ঢাকা ওই লোকটিকে ধাক্কা মেরে ডাক দেই, কিন্তু তাতে কোনো সাড়া শব্দ নেই। ধাক্কা দেওয়ার পর ওই লোকটি আরও জোরে আরবিতে বলা শুরু করে। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কারণ সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণ একটানা আরবিতে বলা সম্ভব নয়। আমি মনে মনে বুঝতে পারি আমার সাথে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে। তখন আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে থাকি এবং বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকি, কিন্তু উঠতে পারছিলাম না। আমি বুঝতে পারছি কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত পা ধরে রেখেছে। তার সাথে শুয়ে থাকা লোকটি একা একা আরবিতে কি যেন বলে চলেছে। এভাবে কিছুক্ষণ থাকার পর একটা সময় আমি অদৃশ্য শক্তির থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হই। আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে রুম থেকে বাইরে চলে আসি। বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে। ওই মুহূর্তে তাকে হুট করে দেখে আরো ভয় পেয়ে যাই। সিরাজ ভাই এত রাতে আমাকে দেখে অবাক হয়ে যায়। সিরাজ ভাই আমাকে বলে, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে কিছুটা স্বাভাবিক হয়ে বলি, ভাই আপনি এখানে, তবে রুমের ভেতর কে? তখন আমরা রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই, সবকিছু ঠিকঠাক আছে। তখন সিরাজ ভাই বলে, কি হয়েছে বলো তো আমাকে। আমি তার কথা তার কাছে
আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি। সব শুনে সিরাজ ভাই বলে, ধু ভাই, তুমি স্বপ্ন দেখেছ, অথচ ওই কম্বলে ঢাকা লোকটাকে বাস্তবে আমি ছুঁয়েছি। পরদিন সকালে আমি ঘটনাটি বলি, এই ছিল আমার ঘটনা। ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ধন্যবাদ। তারপর তিনি লিখেছেন তার নাম সাব্বির হোসেন টিপু, মেরাদিয়া, মধ্যপাড়া, খিলগাঁও, ঢাকা। এরপরে ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আফনান ভাইয়ের কাছে, তার ঘটনাটি শুনে আসবো এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক আফনান ভাই, আশা করছি ভালো আছেন এবং ভালোভাবে ঈদ কাটিয়েছেন। আপনাকে একটু রিকোয়েস্ট করবো যে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে ইনভাইট করার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। রেডিও ফুর্তির সকল শুভানুধ্যায়ী এবং আমাদের ভূত ফিল্মের সকল শ্রোতাকে ঈদ মোবারক। যদিও অনেকদিন হয়ে গেছে, তো দেরিতে হলো ঈদ মোবারক। তো রাসেল ভাই, আজকে মানে সাধারণত দেখা যাচ্ছে যে মোটামুটি দুটো স্টোরি আমি সাধারণত বলি, তো আজকে চেষ্টা করব মানে দুটো তো বলবো এবং মানে বেশ কয়েকটা বলবো, এবং আজকে মানে আমার নিজের এক্সপেরিয়েন্স আছে এমন কয়েকটা বিষয় আজকে বলবো ইনশাআল্লাহ। চমৎকার। মানে সাধারণত দেখা যাচ্ছে আমার নিজের সাথে নাই এমন বিষয়গুলো সাধারণত বেশি বলি, তো আজকে মানে যেটা নাই সেটাও বলবো, যেটা আছে সেটাও বলবো ইনশাআল্লাহ। তো রাসেল ভাই, ফার্স্ট যেটা শুরু করব সেটা আমি আমাদের রাজবাড়িরই ঘটনা, সেটা দিয়ে শুরু করব। সরি, রাজবাড়ি ঘটনা না, এটা আমাদের এটা ঘটেছিল হচ্ছে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার ঘটনা দিয়ে শুরু করব, রাজবাড়িটা পরে বলছি। যে ঘটনাটি যিনি শেয়ার করেছেন ওনার নাম আবু বকর। উনি এর আগেও বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিলেন, আর রাজবাড়ির আমাদের যে ভৌতিস টিম আছে, বিশেষ করে সজীব, ও কষ্ট করে ঘটনাগুলো কালেক্ট করেছে আর কি। তো আবু বকর ভাইয়ের ওই ঘটনাটা আজকে প্রথম বলছি আর কি। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল সেটা আবু বকর ভাইয়েরই মানে দাদির সঙ্গে। 1965 মানে 1965 সালের দিকে ওনার দাদি, ওনার বয়স তখন ছিল 16 কি 17 বছর। তো তখন ওনার বিয়ে হয় নাই। উনি তখন রাত্রে ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। ওনার বাবা মারা গিয়েছিলেন আগেই, ওনার মায়ের সঙ্গে ঘুমাতেন। তো ওনার বর্ণনা অনুযায়ী, মানে ওনার দাদির বর্ণনা অনুযায়ী, মানে গভীর রাত্রে উনি হঠাৎ স্বপ্ন দেখছিলেন যে উনি, আমরা অনেক সময় যে রাসেল ভাই বোবা ভূতের কথা বলি, যে আমরা ঠিক বুঝতে পারছি যে আমি শুয়ে আছি কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না, এরকম একটা বিষয় ঘটে আর কি। তো উনি, ওনার বর্ণনা অনুযায়ী উনি হঠাৎ করে উনি ফিল করছেন উনি শুয়ে আছেন, কিন্তু ওনার উপরে, বাসার উপরে যেই ছাদ বা টিনের যে চালটা আছে দেখছেন যে সেটা নাই, সম্পূর্ণ শূন্য, মানে শূন্য, উপরে আকাশ দেখা যাচ্ছে। এবং সেখান দিয়ে দেখছেন শূন্যের উপর দিয়ে শাড়ি পরা, বড় বড় চুলওয়ালা, খুব কালো কুচকুচে বিভৎস চেহারার একটা মহিলা হেঁটে যাচ্ছে শূন্যের উপর দিয়ে। ওইটা দেখার পরে উনি স্বপ্নেই মানে বলছেন যে কি বিভৎস চেহারা এই মহিলাটার। এই কথাটা বলার পরে ওই মহিলা সেটা শুনে ফেলেছে, এবং সে ওই স্বপ্নে যেটা করে সেটা হলো ওই মহিলাটা, যে বিভৎস চেহারার মহিলাটা, সেটা আস্তে আস্তে নিচে নেমে এসে ওই আবু বকর ভাইয়ের ওই দাদির গলা চেপে ধরে। আচ্ছা। এবং ওনার দাদি ছটফট করতে থাকে। এখন রাসেল ভাই, এটা কিন্তু হচ্ছে কিন্তু টোটালটা স্বপ্নের মধ্যে। জি। তো ছটফট করছে, কিন্তু পাশে ওনার মা তো ঘুমিয়েছিলেন। ওনার মা ঘুম থেকে উঠে দেখে যে তার মেয়ে ছটফট করছে। জি। তখন উনি যেটা দেখেন সেটা হলো যে ওনার মেয়ে, মানে আবু বকর ভাইয়ের দাদি, যে উনি নিজেই নিজের দুই হাত দিয়ে নিজের গলাটা চেপে ধরেছে এবং নিজেই নিজের গলাটা চাপ দিয়ে মানে আত্মহত্যার চেষ্টা করছে। তখন উনি তাড়াতাড়ি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, মানে ওনার মা, আশেপাশ থেকে লোক চলে আসে, সবাই পানি ছিটা দেয় এবং অনেক চেষ্টা করে দুই হাত গলার থেকে ছাড়ায়। জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি তো এইরকম স্বপ্নে দেখেছি। তো সবাই বলে এটা তো কোনো ব্যাপার না, এটা তো বোবা ভূতের, মানে বোবা ভূত বা বোবা চিন ধরে, এরকম তো হওয়ার হামেশাই ঘটে, এটা তেমন কিছু না, এটা বলে সবাই মোটামুটি বিষয়টা খুব স্বাভাবিকভাবেই নেয় আর কি, কেউ এটা অস্বাভাবিকভাবে নেয় নাই। জি। এরপর থেকে রাসেল ভাই ঘটনাটা সূত্রপাত হয়। সেটা হলো যে এর পরের দিন থেকেই মানে আবু বকর ভাইয়ের দাদির ক্ষুধাটা অস্বাভাবিক রকমের বেড়ে যায়। উনি স্বাভাবিকভাবে যে খাবারগুলো খেতেন এর থেকেও অনেক বেশি খাবার খাচ্ছিলেন। আচ্ছা। এখন সবাই চিন্তা করেছে যে হয়তো বা কোনো কারণে বেশি খাচ্ছে, কিন্তু এত পরিমাণ অস্বাভাবিক বেশি খাচ্ছিলেন। দেখা যাচ্ছে ওনার বাড়ি তো মানে জয়েন্ট ফ্যামিলি ছিল, 15-16 জনের খাবার রান্না করা হতো। দেখা যাচ্ছে 15-16 জনের খাবার উনি একাই খেয়ে ফেলছেন।
এইটা কিন্তু যেহেতু গ্রামের মানুষদের মধ্যে তো কিছু ওনারা বিশেষ করে জিন টিন এই বিষয়গুলো একটু মানে বেশি বিশ্বাস করেন, তখন আশেপাশের লোকজন বলল যে এটা তো স্বাভাবিক মনে হচ্ছে না, আপনি মানে ওনার আবু বকর ভাইয়ের দাদির যে বাবা তাকে বললো যে আপনি ওকে ভালো একটা হুজুর দেখান। জি। হুজুর দেখালো, সে বললো তেমন কিছু না, এমনি ঝাড়ফুঁক করে দিলাম ঠিক হয়ে যাবে। প্রথম কয়েকদিন ঝাড়ফুঁকে মোটামুটি স্বাভাবিক ছিল, এরপরে অবস্থা আরও শোচনীয় হয়। আগে তো রাসেল ভাই রান্না করা খাবার খেত, এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের মানে সাধারণত গেরস্থ বাড়িতে কিন্তু মানে হাঁস মুরগি কবুতর গরু ছাগলের পাশাপাশি কিন্তু এগুলোও পালা হয়। তখন ওনার দাদি সবার সামনে যেটা করতেন সেটা হলো দেখা যাচ্ছে মুরগি দৌড়ে যাচ্ছে, উনি খপ করে মুরগিটাকে ধরে ফেলতেন, ধরে সবার সামনেই ওই মুরগিটাকে কাঁচা খাওয়া শুরু করতেন। তখন এই দৃশ্য দেখে আসলে সবাই ভয় পেয়ে যান যে না আসলেই ওনার সাথে মানে অন্য রকমের কিছু আছে, এটা সাধারণ কোনো বিষয় হচ্ছে না, এটা আস্তে আস্তে খারাপ দিকে যাচ্ছে। তখন বেশ পার্শ্ববর্তী উপজেলার একজন খুব নামকরা একজন হুজুরের শরণাপন্ন হন। তো উনি এসে বলেন যে ঠিক আছে আমি একটা কাজ করছি, আমি এই বাড়িটাকে বন্ধ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা ওই যে অনেক সময় দেখি যে বাড়ি বন্ধের বিভিন্ন রিচুয়ালগুলো করা হয়, বিভিন্ন প্রক্রিয়াগুলো করে বাড়ি বন্ধ করা হয়। তখন বলে যে এখানে তো ওই কিছু দুষ্টু জিনের উপদ্রব আছে, বাড়িটা বন্ধ করে দিলে এরা আসতে পারবে না। তখন বাড়ির বন্ধর যে প্রক্রিয়াটা ছিল রাসেল ভাই, এটা হয়তো বা অনেকেই জেনে থাকবেন, সেটা হচ্ছে যে বড় বড় 4টি পেরেক বাড়ির চারদিকে গাড়া হবে, পুঁতে ফেলা হবে এবং ওই সময় আজান দেয়া হবে। এটা হবে গভীর রাত্রে। তো ঠিকই রাসেল ভাই গভীর রাত্রে যখন এই প্রক্রিয়াটা শুরু করা হলো, তখন সবাই ফিল করছিল যে কালবৈশাখী ঝড়ের মতো বাড়ির উপর দিয়ে কি যেন বয়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি বাড়ি বন্ধের প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এরপরে 3 থেকে 4 মাস কোনো কিচ্ছু ছিল না, একদম স্বাভাবিক। তো এরপরে সবাই চিন্তা করে যে এনাকে একটু দ্রুত বিয়ে দিয়ে দিতে হবে, হয়তো বা বিয়ে দিলে হয়তো এই বিষয়টা স্বাভাবিক হয়ে যাবে, এরকম চিন্তা করে পরিবার থেকে। এবং সত্যি তাই রাসেল ভাই, ওনার কয়েকটা গ্রাম পরেই ওনার বিয়ে হয়ে যায় এবং খুব দ্রুতই বিয়ে হয়ে যায় আর কি। তো বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ফ্যামিলির লোকজন আবার এই বিষয়গুলো জানতেন না, যে এই বিষয়গুলো যে ওনার সাথে ঘটেছে এগুলা জানতেন না, এই বিষয়টা আসলে তারা গোপন করেন। তো ওখানে যাওয়ার মোটামুটি রাসেল ভাই 3 থেকে 4 মাস ওই ফ্যামিলিতে আবার ভালো ছিল, উনি একদম স্বাভাবিক নর্মাল, কেউ কোনো কিছু বুঝতে পারেনি। এরপর থেকে ওই ফ্যামিলিতে কিছু ঘটনা ঘটা শুরু হয়। যেমন তো আবু বকর ভাইয়ের দাদি যখন বিয়ে হয়ে যায়, তো ওনার দাদা যখন পাশে দেখা যাচ্ছে যে শুয়ে আছেন, হঠাৎ করে দাদা ফিল করছেন যে তার স্ত্রী পাশে নাই। আচ্ছা। কিন্তু ঘরের দরজা তো বন্ধ, তাহলে কোথায় গেল? তখন উনি সবাইকে ডেকে তোলেন যে কোথায় গেল, ঘরের দরজা বন্ধ, কোথাও খুঁজে পাওয়া যায় না। আচ্ছা। তখন সবাই হারিকেন নিয়ে, ওই সময় হ্যাচাক বাতিও ছিল, তখন এরকম হ্যাচাক বাতি নিয়ে সবাই খুঁজতে বের হলো। ওই ওনাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ফেলুর বাঁশবাগান নামে একটা বাঁশবাগান আছে। খুব মানে দিনের বেলা ওই বাঁশবাগানের লোকজন যেতে ভয় পায়, রাতের বেলা তো প্রশ্নই আসে না। খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত ওই ফেলুর বাঁশবাগানে গিয়ে ওই আবু বকর ভাই দাদিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয়, কিন্তু উনি কিছুই বলতে পারেন না। উনি বলেন যে আমি তো ঘুমাচ্ছিলাম, তারপরে কি হয়েছে আমি কিছুই জানি না। এইভাবে রাসেল ভাই প্রায়শই উনি হঠাৎ করে রাতের বেলা ঘর থেকে উধাও হয়ে যেতেন। আচ্ছা। এবং ওনাকে বিভিন্ন জায়গায় মানে এমন ওই গ্রামের এমন সমস্ত ভয়ঙ্কর জায়গা যেখানে দিনের বেলার লোকজন হাঁটাহাঁটি কম করে, দেখা যেত কখনো বাঁশবাগানে, কখনো বট গাছের নিচে, এরকম নদীর পাড়ে, এরকম জায়গাগুলোতে তাকে পাওয়া যেত। এর ভিতরে রাসেল ভাই কি হয়, মাঝখানে 2 দিন ওনার কোনো খবরই ছিল না। 2 দিন অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও খবর মানে হয় না। হঠাৎ 2 দিন পরে রাতের বেলা জি বাড়িতে মানে রাতের বেলা উঠানে ভয়ঙ্কর শব্দ, সবাই বের হয়ে যায়, দেখে না দাদি পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সেখান থেকে তাকে নিয়ে আসা হবে এবং উনি এটা জানেন না 2 দিন উনি কোথায় ছিলেন। এখন রাসেল ভাই এই যে সমস্যাটা হচ্ছিল, এখন এটা তো সমাধান করা প্রয়োজন, যে এরকম তো চলতে দেওয়া যায় না। তখন উনি ওনার হাজবেন্ড অনেক তান্ত্রিক দেখান, কবিরাজ দেখান, ভালো ভালো আলেমদের শরণাপন্ন হন, কিন্তু কিছুতেই হয়তো 2-1 দিন ভালো থাকে, তারপর আবার যা তাই, মানে একই রকমের সমস্যা হচ্ছিল। এবং তারপর ডাক্তারও দেখান, ডাক্তার ওনার বডি চেক আপ করে বলেন যে আপনার স্ত্রী বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি মারা যাবে, বড় জোর 2 মাস। আচ্ছা। তো এটা করে ওই আবু বকর ভাইয়ের দাদা খুব মানে মুষড়ে পড়েন এই ব্যাপারটা শুনে। তখন উনি একজন ভালো ইমাম সাহেবের একজন খবর পান, তার কাছে যান। ওই ইমাম সাহেব বললেন যে আসলে এই রোগীর ট্রিটমেন্ট আমি করতে পারবো না। তো উনি আর একজন মাগুরা জেলার মানে মাগুরা
যে জেলা, এই বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্বে একটি কবরস্থান আছে। তো ওই কবরস্থানের পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের একজন ইমাম সাহেবের ঠিকানা দেন যে ওইখানে যান, হয়তোবা উনি এই ট্রিটমেন্টটা করতে পারবেন। তো ওনারা সত্যি সেখানে যান। তো ইমাম সাহেবকে দেখে আসলে খুবই অবাক হন ওনারা। ইমাম সাহেবের বয়স মানে 20 বছরেরও কম, একদম ইয়াং একটা তরুণ বয়সের একটা ইমাম সাহেব। এখন ওনারা বলছেন যে এত বড় বড় তান্ত্রিক কবিরাজ দিয়ে কোনো কাজ হলো না, এই বাচ্চা একটা ছেলে, এর দিয়ে কি কাজ হবে? ওনারা খুবই মানে হতাশ হয়ে যান। তারপরও বলেন যে এই এই সমস্যা, কিন্তু ওই বাচ্চা যে ইমাম সাহেব উনি এটা রাজি হন না কাজটা করতে, বলে যে না, এই কাজটা আমি আসলে করতে পারবো না, আপনারা চলে যান, এটা আমি করব না। আচ্ছা, কেন অত ব্যাখ্যা টেখ্যা দেন নাই। তো ওনারা ফিরে যান, আর ওনারা অতটা গুরুত্ব দেন নাই যে আসলে করতে চাচ্ছে না, ঠিক আছে। কিন্তু যখন ফিরে যান আবার ওই আগের ইমাম সাহেবের কাছে, তখন বলেন যে আপনারা ওনার কাছে আবার যান, এইটার যদি ট্রিটমেন্ট কেউ করতে পারে তাহলে এই পারবে, এবং গিয়ে করতে না চাইলে আমার পরিচয় দেবেন। তখন তারা ওখানে যান এবং গিয়ে ওই ইমাম সাহেবের পরিচয় দেন। আসলে রাসেল ভাই যে ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কাছে পাঠিয়েছিলেন, তো ওই ইমাম সাহেবের ছাত্র হলো ওই যে বাচ্চা ইমাম সাহেব, মানে তরুণ ইমাম সাহেব, যে মানে আসলে উনি ওনার ওস্তাদ তার ছাত্র ক্লাসে পাঠিয়েছে। তার মানে আসলে মানে তার মানে বুঝতে হবে যে ছাত্র আসলেই খুব মানে এই বিষয়ে খুব পারদর্শী। তখন উনি বলেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার ওস্তাদ পাঠিয়েছেন আমি কাজটা করব, তো একটা নির্দিষ্ট সময় দেন যে এই সময় আসতে হবে আপনাদেরকে। তো ওই নির্দিষ্ট সময় যান, একটা পূর্ণিমার রাত্রে সময় যান। তখন উনি কি করেন, ওই ইমাম সাহেব একটি সাদা কাগজে আরবিতে অনেক লেখা লেখেন, লিখে বলেন যে আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকবেন একা একা, আপনি গভীর রাত্রে হঠাৎ করে একটি গাড়ি আসতে দেখবেন, কিন্তু গাড়িটা দেখে মনে হবে ঘোড়ার গাড়ি, আসলে একটা ঘোড়ার গাড়ি না। এই ঘোড়ার জায়গায় দেখবেন বড় আকৃতির দুটো কুকুর আছে, মানে এই গাড়িটা টেনে আনে দুটো বড় আকৃতির কুকুর। তো আপনি এই গাড়িটার সামনে আসার পরে আপনি ভয় পাবেন না, আপনি সালাম দেবেন, দেখবেন যে ওখানে পালকিতে, মানে গাড়ির পিছনে যে পালকির মতো একটা জায়গা আছে, মানে ওখানে কোনো একজন লোক বসা আছে, কিন্তু তাদের চেহারা দেখার আপনার দরকার নাই, আপনি ওখানে গিয়ে তাদেরকে সুন্দর করে একটা সালাম দিবেন। তখন সত্যি রাসেল ভাই গভীর রাত, উনি একা একা দাঁড়িয়ে আছেন, বেশ অনেকক্ষণ পরে সত্যি সত্যি ওই গাড়িটা চলেছে, কিন্তু ওই গাড়িটা দেখে উনি মারাত্মক ভয় পান, কারণ ভয়ঙ্কর আকৃতির দুটা কুকুর, এবং গাড়ির সামনে আবার দুইটা লোক, মানে অনেক লম্বা দুটো লোক হেঁটে আসছিল। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, ওই লম্বা লোক দুটো ওনাকে দেখে কিছু বলে নাই, কিন্তু গাড়ি যখন ওনার কাছাকাছি চলে আসে তখন উনি লম্বা করে একটা সালাম দেন। তখন হঠাৎ করে সব গাড়িটা দাঁড়িয়ে যায়, আর এক চুলো নড়ে না। তখন ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, মানে ওয়ালাইকুম আসসালাম বলে যে আপনি কি চান, ভিতর থেকে কণ্ঠস্বরটা আসে। এবং ওনার ভাষ্য অনুযায়ী যে একটা পুরুষের কণ্ঠস্বর, এবং কণ্ঠস্বরটা এত সুন্দর এবং এত মোলায়েম যে ইতোপূর্বে উনি কখনোই এত সুন্দর কণ্ঠ শোনেন নাই। ভিতর থেকে এই শব্দটা আসে। তখন বলেন যে এই যে ইমাম সাহেব একটা চিঠি পাঠিয়েছেন আপনার জন্য। বলে আচ্ছা ঠিক আছে, আপনি চিঠিটা দিয়ে যান। তখন ওই পালকির মতো ওই জায়গার ভিতর থেকে হাত বের করে। তখন দেখে যে হাতটা অনেক বড়, মানুষের মতোই হাত, কিন্তু হাতটা মানে এতটা সাদা, মানে সাধারণত এত সাদা হাত সচরাচর হয় না। আচ্ছা, তো শুধু হাতটা বের করে হাতে চিঠিটা দেন। তখন উনি ওই অবস্থায় দাঁড়িয়ে থাকেন সবাই। তখন চিঠিটা পড়েন উনি ভিতর থেকে, ওনার বর্ণনা অনুযায়ী ভিতর থেকে পড়েছেন। তখন বলেন আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় চলে যান, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দেয়। তারপর ওনারা ওই গাড়িটা আবার চলে যায়। ওনারাও পরে ইমাম সাহেবকে বলেন কি ঘটনা ঘটেছিল, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাসায় চলে যান, সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু একটা ডেট দিয়ে দেন যে এই ডেটে, আজ থেকে 3 দিন বা 7 দিন পরে এই ডেটে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। তো ওনারা বাসায় চলে যান, ঠিক ওই ডেটে কেউ ঘর থেকে বের হয় না। রাত যখন মানে 12টা ঠিক পর, মানে মধ্যরাত্রে হঠাৎ ভয়ঙ্কর সব শব্দ, চিৎকার চেঁচামেচি, আর্তনাদ, মনে হয় যে কাউকে মেরে ফেলা হচ্ছে এরকম শব্দ। তো ঘরের চালের উপরে ধূপধাপ শব্দ, এরকম হঠাৎ শব্দ হতে থাকে, কিন্তু ওনারা কেউ ঘর থেকে বের হচ্ছে না। সকালবেলা রাসেল ভাই যখন ওনারা বের হন, তখন দেখেন যে 6টা কাক মানে আগুনে দগ্ধ অবস্থায়, মানে পুড়ে মারা গেছে, এরকম অবস্থা ওনার উঠানে পড়ে আছে। তো এরপর থেকে ওনার দাদি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান, এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে ওই মানে গাড়ির বহরে যিনি যাচ্ছিলেন উনি হচ্ছেন জিনদের সর্দার ছিলেন। তো ওনার কাছে উনি ভালো জিন ছিলেন। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন ওনারা ওনার বাড়িতে আসেন ওই নির্দিষ্ট দিনে। এসে দেখে যে ওখানে 6টা জিন থাকতো ওই বাড়িতে, এবং ওরাই এই আবু বকর ভাইয়ের দাদিকে উৎপাত করত। তখন ওদেরকে ধরে
ওনারা মেরে ফেলেন, এবং মেরে ফেলার পরে ওর ডেড বডিটাই ওই অবস্থায় পাওয়া যায়। তো এরপর থেকে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয় নাই, উনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করেছেন, অনেক দিন জীবিত ছিলেন, অনেক দিন। পরে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এটাই ছিল রাসেল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে অনেকে অনেক কিছু লিখছেন। আমি টুইটার দিয়ে শুরু করি, রাইট? এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন সুজন আহমেদ। হ্যালো রাসেল ভাই, চুয়াডাঙ্গা থেকে শুনছেন তিনি, এবং একা রুমের লাইট অফ করে দিয়ে শুনছেন তিনি। আজকের ভূত এফএমটা বেশ ভালো জমবে। প্রিন্স রাজ আমাদের কাছে লিখেছেন এটা। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রাফিউর রহমান, তিনি টাঙ্গাইল থেকে শুনছেন অ্যাপ দিয়ে। ওকে, আমাদের সাথে এমডি নাইম রেজা আছেন, এবং তিনি বলছেন যে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। NY নিলয় আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন তিনি যশোর থেকে। আমাদের সাথে বগুড়া থেকে, গাবতলী থেকে আছেন আমাদের সঙ্গে অনেকে। আমাদের সঙ্গে আছেন এবি আফিসুর রহমান, এবং আচ্ছা মালদ্বীপের কি আয়নার স্টোরিটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা এটা যা আপনাদের এখানে প্লে করে দিয়েছি, এবং মিররের যে স্টোরিটা ছিল সেটা অনেকের কাছে অনেক পছন্দের ছিল, এবং আপনারা যারা জানেন না তাদেরকে বলি যে এটা একটা হোটেলের একটা মিরর নিয়ে ঘটনা ছিল, মালদ্বীপেরই কোনো একটা হোটেলে। এমডি নাইম রেজা আছেন আমাদের সঙ্গে, এস সাব্বির আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মোহাদ সাবিন খান জেমস, এবং ভাল লাগছে তার কাছে। ইমেলটা অদ্ভুত ছিল, লিখেছেন মোহাম্মদ সোহাগ। আমাদের সঙ্গে আছেন ইচ্ছে ঘড়ি, তিনি বলছেন যে আমি মালদ্বীপ থেকে অ্যাপ দিয়ে শুনছি আমি সব এপিসোড শুনি ফ্রাইডেতে, কখন রাত 11টা বাজবে, তার মানে 11টার সময় আপনাদের ওখানে শুরু হয়, রাইট? ওকে। ইরফান হাসান আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও দুর্জয় রয় আমাদের সাথে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি TR নিলয়, এবং কতদিন পর ভূত এফএম, অনেকদিন পরে শুনছেন তিনি। প্রিন্স নূর আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এমডি নাইম রেজা, ছাদে বসে শুনছেন তিনি। আফনান ভাইয়ের ঘটনাটা ভালো লেগেছে নিলয়ের কাছে। জাহিদুল ইসলাম ঢাকা ক্যান্টনমেন্ট থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাইজিদ, ইমেলটা ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন মইনুর সোহাগ, এবং এছাড়াও আমাদের সাথে আফনান ভাই আফনান ভাই মানে প্যারানর্মাল যে ঘটনাগুলো সেগুলো অনেক অন্যরকম হয়, সাগর লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন স্যাম, এছাড়াও আহমেদ বাইজিদ, তানজিব পৃথিবী আমাদের সঙ্গে আছেন, খিলগাঁও ঢাকা থেকে শুনছেন তিনি। এছাড়াও আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন, রংপুর থেকে আছেন ইমরুল রিফাত, এছাড়াও আমাদের সঙ্গে আছেন রাফিউর রাব্বি, জামালপুর থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সঞ্জিত, এবং তিনি শুনছেন অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন জান্নাত নাইম, এছাড়াও আছেন আমার ঈদ মোবারক জানিয়েছেন ইমন, চট্টগ্রাম থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন গোপালগঞ্জ থেকে মনিউর সাগর, এছাড়াও দেখতে পাচ্ছি মাদারগঞ্জ জামালপুর থেকে আছেন রকিবুল। আমাদের সঙ্গে আছেন কাতার থেকে এই মুহূর্তে শুনছেন মোহাম্মদ নাসির। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রুহুল রয়, এবং কাতার থেকে যেহেতু নিশ্চয়ই আপনি অ্যাপ দিয়ে শুনছেন, এবং আমার মনে হয় যে ভালো লাগছে আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ থেকে রেজা, আমাদের সঙ্গে আছেন রাজন, নাটোর থেকে শুনছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন সাব্বির খান, আমাদের সঙ্গে আছেন আরও অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আছেন। আমাদের সঙ্গে আছেন ইলিয়াস রহমান, আই লাভ আপনান ভাই লিখেছেন এটা। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি স্টুয়ার্ট রিয়া, এবং তিনি খুলনা থেকে শুনছেন, এবং তিনি লিখেছেন বেস্ট উইশেস ফর ভূত এফএম লিসনিং ফ্রম খুলনা। আমাদের সঙ্গে আছেন এনবি দোলন, এবং আমার টেক্সট পড়বেন ভাইয়া প্লিজ, পড়ে ফেললাম। এমডি আরিফ আমাদের সঙ্গে আছেন আজকের, তিনি লিসনিং ফ্রম রাজশাহী আছেন। প্রিন্স ফারহান, এমডি আলিফ একটু তার কাছে ভয় লাগছে বোধ হয়। আমাদের সঙ্গে শাওন চৌধুরী আছেন, তিনি লিখেছেন যে আজকেও চলে আসলাম। তানহা আফরিন আশা আমাদের সঙ্গে আছেন, এবং তিনি খুলনা থেকে শুনছেন এই মুহূর্তে। এমডি ইফতি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ মুরাদ সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে আছেন এবং শুনছেন আমাদেরকে। এবং অনেকেই লিখছেন যে আনোয়ার হোসেন মানিক যেরকম জানতে চেয়েছেন যেটা আসল পেজ কিনা, www.facebook.com/bhutfm.russell, এইখানে এসে যদি আপনি খোঁজ করেন তাহলে এই পেজ ছাড়া অন্য কোনো পেজে যাওয়ার কোনো চান্স নাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি অপূর্ব খান
জুয়েল, এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন এবং তিনি আমাদের ইন্ডিয়ান ফ্যান সেটা লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা প্রচুর আমাদেরকে ইমেল দেন, সেটার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। চিলমারি কুড়িগ্রাম থেকে শুনছেন আবদুল্লাহ আরাফাত, এছাড়াও নোয়াখালী থেকে আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি বরিশাল মেডিকেল কলেজ থেকে শুনছেন এমডি মিরাজ হোসেন সহ আরও অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। ছোট্ট একটা বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসবো, জাস্ট 30 সেকেন্ডের বিরতি, তারপর আবার ফিরে আসবো। তো আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। Booth FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদমই তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপারে। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি এফএম। ঘড়িতে সময় রাত 12:27 আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম, এবং আমাদের আরও একজন নতুন অতিথি আমাদের সাথে আছেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে প্লিজ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। কৌশিক, আমি থাকি হলো মিরপুর। জি। আর এই তো, আজকে আমার ঘটনাটা হলো আসলে গত বছর শীতের সময় আমি যাই হলো আমার দাদাবাড়িতে। জি। দাদাবাড়িতে যখন বেড়াতে যাই, এটা ছিল খুলনা একটা জায়গা, বাগেরহাট সাইডে। তো রাত্রেবেলা শীতের সময় তো গ্রামে এমনি আপনার অনেক কুয়াশা থাকে আর ছিমছাম থাকে, চুপচাপ থাকে বেশি। তো আমরা উপরের তলায়, দোতলা একটি বিল্ডিং, দোতলায় আমরা ঘুমাচ্ছি। তো আমি, আমার ওয়াইফ এবং আমার বেবি। তো রাত্রে আনুমানিক 2:30-3টার দিকে ও আমার ওয়াইফ উঠেন ঘুম থেকে, যে একটু ওয়াশরুম যাবে। ওয়াশরুমটা ছিল নিচতলায়, উপরে কোনো ওয়াশরুম নেই। তো সে যখন যাওয়ার জন্য, এমনি সাধারণত সে একটু ভয় বেশি পেত, তা আমাকে সে ডাক দেয় যাওয়ার আগে। তো ওই দিন কি মনে করে ভালো, ঠিক আছে সমস্যা নেই, ডাকার দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। তো সে যখন যায়, দরজাটা খোলার পরে সে একটা শব্দ শোনার পরে ভয় পেয়ে আর বের হয় না, দৌড় দিয়ে সে আমাকে ডাকে যে দেখো তো, একটা আওয়াজ পেলাম, কি এটা, মানে কেউ আছে নাকি, তুমি দেখো, আমি বেরোবো না। তা আমি উঠলাম, দরজাটা খুললাম। তো দরজা খুলে দেখলাম একটা পা, এবং সাধারণত আমরা মানুষের পা দেখলে জুতো পরা থাকলেও কিছুটা তো চামড়া দেখা যাবে, সেটাই। কিন্তু এ বিষয়ে এখানে এরকম কিছু নাই। এবং আমি দেখলাম যে মানুষটার পা যতটুকু দেখা গেল, হাঁটুর থেকে নিচ অংশটা আমি শুধু দেখলাম, এবং পুরোটা সাদা, একদম দবদবা সাদা, এবং কোনো মানে একটু ডিফারেন্ট, মানে এরকম তো দৃশ্য কোনোদিন দেখিনি আমি। তো আমার মনে হলো না, এটা হয়তো পাঞ্জাবির পায়জামা পরা কোনো লোক হতে পারে, সাদা মোজা পরাও হতে পারে। সন্দেহ মনে করে আমি রুম থেকে বের হলাম। পাশেই আর একটা রুম আছে, ওই রুমে পাটা চলে গেল, আমিও পিছন দিয়ে ঢুকলাম। পিছন ঢোকার পরে দেখি রুমের দুপাশে দুটো সিঙ্গেল খাট আছে। এক সাইডে খাটে একজন শুয়ে আছে, এবং পা থেকে মাথা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। আমার তখন মনে হলো ঠিক আছে, আমার ছোট চাচা আমরা ঘুমানোর আগে দেখেছিলাম, সে ওখানে ছিল ওই ঘরে, ফোন নিয়ে ফেসবুকিং বা কিছু একটা করছিল। তা আমার মনে গেছে চাচা হয়তো এখানেই নিচে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি, ওইখানেই ঘুমিয়ে পড়েছে। তো ঠিক আছে, তো আমি রুমে ফেরত আসলাম যে না, ওরকম কেউ তো আমি দেখলাম না, এবং সম্ভবত ওই রুমে তো চাচা ঘুমানো, ওখানে তো কেউ ঢুকেনি। তো আমার বউয়ের প্রথম সন্দেহ ছিল যে এটা কোনো চোর নাকি। তো আমার তখন একটু সন্দেহ হয়েছিল যে এটা চোর না, এটা অস্বাভাবিক কিছু, যেটা আমরা শুনে থাকি। তো আমি ওকে বললাম না ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো, এটা তেমন কিছু না। তারপরে ওকে নিয়ে আমি ওয়াশরুমে গেলাম। সকালবেলা আমি আমার চাচাকে যখন জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা রাত্রে তো এরকম একটা ঘটনা ঘটলো, আপনি তো ওই রুমেই ছিলেন, আমি তো আপনাকে দেখলাম। তখন সে আমাকে বলল যে না, আমি তো রাত্রেবেলা ছিলাম রুমে সঠিক, কিন্তু এরপরে তো আমি নিচে চলে গিয়েছিলাম আমার পরিবারের সাথে সাথে।
তখন একটু ভয় লাগলো যে তাহলে কি আমি অন্য কিছু দেখলাম। পরে আমার দাদি, উনি এখন আর নেই, তো উনি তখন এই ঘটনাটা শুনে উনি অপেক্ষা করলো যে আমার স্ত্রী আমার থেকে একটু দূরে যাক, তারপরে সে কথা বলবে। আচ্ছা, তারপরে আমাকে সে ডেকে নিল কিছুক্ষণ পরে, সুযোগ বুঝে গেলাম। তখন আমাকে সে বলে যে ও অনেক দিন ধরেই আছে এবং তোর দাদা মারা যাওয়ার পর থেকে আমি প্রায়ই দেখি, কিন্তু সে ক্ষতিকর কিছু করে না, ক্ষতিটতি কিছু করে না, এমনি আছে। এটা তার বিশ্বাস। তো এইটার পরে মোটামুটি একটা ধারণা হলো যে ঠিক আছে, তাহলে আসলেই মনে হয় কেউ আছে। তারপরে ঢাকায় ফেরার পরে আমি আমার ওয়াইফকে বলি যে দাদির সাথে এই কথা হয়েছিল এবং চাচার সাথে এই কথা হয়েছিল। ও তো ভয়ে শেষ। তা আমারও ভয় ভীতি অবশ্য একটু কম, আচ্ছা, তবে এই অভিজ্ঞতার পরে একটু ইয়ে লেগেছিল যে আচ্ছা ঠিক আছে, এই আর কি ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন এবং আচ্ছা, আমরা তার কাছে পরে আসি। আমরা একটু আফনান ভাইয়ের কাছে আবারও ফিরে যাই। সেকেন্ড স্টোরিটা শুনবো আফনান ভাই আপনার কাছ থেকে, তারপরে আবারও ফিরে আসছি। থ্যাংক ইউ রাসেল ভাই। এবার যে সেকেন্ড স্টোরিটা শেয়ার করব, এটার সাথে আমি ইনভলভ আছি কিছুটা। আচ্ছা, তা অনেকদিন পরে আজকে মানে আমার মোটামুটি রিলেটেড একটা ঘটনা আজকে বলবো। রাসেল ভাই, সময়টা ছিল 2016 সালের একদম শেষ দিকে। তখন আমি এই আপনার ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড মাল্টিন্যাশনাল কোম্পানি, একটি কুরিয়ার কোম্পানিতে আমি চাকরি করতাম, সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এয়ারপোর্টে আমি জব করতাম। আচ্ছা, তো তখন আমাদের ওই কোম্পানিটা তখন আবার আর একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মার্জ হয়ে যায়, মানে ওইটা কিনে নেয় আর কি। তো কিনে নেওয়ার ফলে যেটা হয়, মানে রেগুলার অনেক শিপমেন্ট আসতো। ওই শিপমেন্টগুলো আবার আমাদের যিনি এয়ারপোর্ট মানে যিনি ম্যানেজার ছিলেন, ওই স্যারকে আবার এগুলো অনেক কষ্ট করে আবার মানে হেড অফিসে গিয়ে মানে গুলশানে এসে এটা করতে হতো আর কি। তো একদিন যেটা হয় রাসেল ভাই, উনি গুলশানে আসেন, আসার পরে উনি কাজ যাই হোক করেন আর কি। কিন্তু আমি মাঝে মাঝে আসতাম, মানে আমাদের কাজ ওইভাবে এখানে ছিল না, হঠাৎ আসতাম জরুরি কোনো কাজ থাকলে। তবে এমনিতেই আমি একদিন আসি, নতুন অফিস দেখার জন্য আসি আর কি। তো আসার পরে আমি যখনই ওই মানে নতুন একটা মানে মেইন বিল্ডিং ছাড়া আর একটা বিল্ডিংয়ে অফিসটা নেওয়া হলো, পাশেই আর কি আর একটা জায়গায়। তো আমি যখনই রাসেল ভাই ঢুকি, পুরো বিল্ডিংটা এসি করা ছিল। আমি যখনই ঢুকি সিঁড়ির কাছ থেকে হঠাৎ করে আমার মনে হলো একটা গরম বাতাস আমাকে মানে সজোরে ধাক্কা দিল। তো আমি চিন্তা করলাম যে চারদিকে আটকানো এরকম গরম বাতাস বা এই টাইপের জিনিস আসার কথা না, তারপরে হতে পারে, হয়তো বা হতেই পারে, এই চিন্তা করলাম। তো আমি ভিতরে গেলাম, যাওয়ার পরে আমার এক কাজিন ছিল ওখানে জব করতো, তো ওর সাথে কথা টথা বলে আমি জিজ্ঞেস করলাম যে আসলে মানে ঢোকার সাথে সাথে এরকম একটা বিষয় হলো। তখন দেখলাম যে সবাই একে অন্যের দিকে মানে তাকাচ্ছে, মনে হলো যে ওরা কিছু লুকালো আর কি। আচ্ছা, তারপর যাই হোক আমি ওখান থেকে চলে আসি বাসায়। আমি এই ঘটনার 2 দিন পরে, মানে যখন কাজের প্রেশারটা একটু কম ছিল, সাধারণত আমাদের স্যাটারডেতে মাল ডেলিভারি হতো না এয়ারপোর্টে, ওই দিন আমাদের প্রেশারটা খুব কম থাকতো। আচ্ছা, তো ওই দিন আমি আমার ম্যানেজার স্যারের সাথে ঘটনাটা শেয়ার করলাম যে স্যার এই তো ঘটনা, আমি তো গেলাম, যাওয়ার পরে মানে হঠাৎ করে এই একটা বিষয় আমার কাছে একটু খটকা লাগলো। মানে আমি এমনিতেই আসলে শেয়ার করেছি ওনার সাথে। আচ্ছা, তখন রাসেল ভাই উনি ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন। তো উনি বললেন যে মানে 2 days ago, মানে 2 দিন আগে উনি ওই বেশ কিছু ডকুমেন্টস নিয়ে হেড অফিসে যান। যাওয়ার পরে কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন নতুন যে অফিসটা ছিল সেটা উপরতলায়, মানে দোতলা বিশিষ্ট একটা, মানে বাড়িটাই ছিল 2 তলা বিশিষ্ট বাড়ি। তো ওই উপরতলায় মানে গেস্ট রুম ছিল, যদি কোনো কারণে কোনো ডেলিগেটস আসে তাদেরকে থাকার ব্যবস্থাও সেখানে ছিল। তখন বলা হলো যে আপনি আজকে রাতে কষ্ট করে বাসায় যাওয়ার দরকার না, আপনি এখানেই থাকেন। তখন উনি সারাদিন অত্যন্ত মানে পরিশ্রম করেছেন। তো উনি সেখানে দ্রুত কাপড় চোপড় ছেড়ে দ্রুত মানে উনি শুয়ে পড়েন। শুয়ে পড়ার সাথে সাথে মানে উনি তখনও ঘুম আসে নাই, হঠাৎ করে উনি দেখেন যে একটি মানে মহিলা ওনার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, এবং শুধু মহিলা না, আবার দেখে একটা বাচ্চা বাইরের যে করিডোর আছে, দরজাটা খোলা ছিল,
বাইরের করিডোর দিয়ে দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, তখন উনি জানতেন যে এখানে রাত্রে কেউ থাকে না, কিন্তু নিচে হয়তো বা ওই যে আমাদের যে নাইট গার্ড এরা থাকতে পারে। তখন চিন্তা করে যে এখানে মহিলা আসলো কোথা থেকে বা বাচ্চা আসলো কোথা থেকে, এটা তো আসলে ইম্পসিবল। তখন উনি যখন লাইট জ্বালালেন দেখেন কিছুই নেই। উনি আবার নিচে গেলেন, নিচে যাওয়ার পরে যেখানে নাইট গার্ড ছিল অফিসের, তো বললো যে এখানে কি কোনো মহিলা বা বাচ্চা আপনারা দেখেছেন বা এখানে কেউ থাকে? তখন আর কি ওরা বলেন যে না, তো এখানে কেউ থাকে না, এরকম তো কেউ থাকে না, আপনি হয়তো ভুল দেখেছেন, আপনি করেন, আপনি গিয়ে শুয়ে পড়েন বাসায়, মানে উপরে গিয়ে শুয়ে পড়েন। উনি শুয়ে পড়েন রাসেল ভাই। এরপরে মানে ঘটনাটা আরো মারাত্মক। জি। উনি দেখছিলেন এরপরে ওনার রুমের মধ্যে একটি মহিলা এবং একটি বাচ্চা দুজনেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। এই দৃশ্য দেখার পরে আসলে রাসেল ভাই উনি যেই ড্রেসেই ছিলেন মানে দৌড়ে নিচে নেমে আসেন এবং দারোয়ানকে বলেন, তো আসলে বলেন তো ঘটনাটা কি? তখন ওরা বলে যে স্যার আপনি কি কিছু দেখেছেন? বলে যে হ্যাঁ আমি দেখেছি। তখন বলে যে স্যার মানে এখানে একটু সমস্যা আছে। তখন উনি সাথে সাথে অফিসের এমডি সাহেব স্যারকে ফোন করেন। ফোন করার বলে উনি বলেন যে স্যার আমি এখানে আর 1 সেকেন্ডও থাকবো না, আপনি যেভাবে হোক রাত্রে আমাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন এমডি স্যার ওই রাত 3টা সাড়ে 3টার দিকে গাড়ি পাঠিয়ে, ওনার বাসা ছিল উত্তরা তখন ম্যানেজার স্যারের, তখন তাকে ওখানে পাঠিয়ে দেন রাসেল ভাই। তো ওই বাসাটা রাসেল ভাই মানে যারা নাইট গার্ড ওদের বর্ণনা অনুযায়ী যে রাতের বেলা ওই রুমে আলো জ্বলতে দেখতো, কখনো আলো জ্বলে নিভে যায়, কখনো বাচ্চাদের মানে হাসির শব্দ, এরকম শব্দ শুনতো, নাইট গার্ডরাও শুনতো। এটা আমাদের অফিস থেকে মানে বলা ছিল যে রাতের বেলা ওখানে যেন কেউ না থাকে আর কি। দিনের বেলা রাত 9টার পরে ওই অফিসে আর কেউ থাকতো না। সাধারণত মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো আছে আর কি, বা আমাদের যে কোম্পানিটা ছিল কুরিয়ার কোম্পানি, 24 আওয়ার্স মানে কল সেন্টার সার্ভিসটা ছিল। কিন্তু ওই অফিসে কিন্তু আসলে কল সেন্টারটা স্থাপন করা হয়নি, এটা অন্য জায়গা করেছে। যদিও এখন ওই অফিসটা এখন আর নাই, ওটা ছেড়ে দিয়ে এখন হেড অফিসে ওটাকে শিফট করা হচ্ছে এই সমস্ত কারণগুলোতে। তো পরবর্তীতে আসলে আমি জিনিসটা অ্যানালাইসিস করেছিলাম যে আসলে কী কারণে। তো ওইটা ছিল একজন ক্রিশ্চিয়ান ভদ্রলোকের বাড়ি। তো ওনার একটা বাচ্চা ছিল এবং ওয়াইফ ছিল, হয়তোবা পারিবারিক কলহের কারণে ওনার ওয়াইফ নিজেও সুইসাইড করে, এবং সুইসাইড করার আগে ওনার বাচ্চাকেও মানে কি বলবো আর কি, মা তার সন্তানকে আগে ফাঁসিতে ঝুলিয়েছে, তারপর উনি নিজেও ফাঁসিতে ঝুলিয়ে মানে সুইসাইড করে। এবং এরপরে ওই ক্রিশ্চিয়ান ভদ্রলোক উনি আমেরিকাতে চলে যান। উনি এখন পর্যন্ত ফেরত আসেন না আমেরিকা থেকে। আর ওই বারটা বিভিন্ন অফিসের কাছে ভাড়া দিয়ে দেন, কিন্তু এই বিভিন্ন অফিস কেউই মোটামুটি 6 মাস কন্টিনিউ করতে পারেনি। এবং আমাদের যে কোম্পানিটা ছিল ওই সময় যখন আমি জব করতাম ওখানে, ওরাই মনে হয় সর্বোচ্চ 1 বছরের মতো কন্টিনিউ করেছিল। এরপরে আর ওনারা ওখানে অফিসটা কন্টিনিউ করতে পারে নাই সঙ্গত কারণে। আমি মানে বাড়িটারই বলছি না, যারা অলচন্দ্র গুলশান 2-এ থাকেন তারা হয়তো বা এই বাড়িটা সম্পর্কে আপনার অবগত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই, যেহেতু আমি মোটামুটি ফার্স্ট আমি এটা এক্সপিরিয়েন্স মানে করেছিলাম যে এখানে হয়তো বা কিছু থাকতে পারে। এবং সত্যি রাসেল ভাই আমি অ্যানালাইসিস করে দেখলাম আসলেই এখানে এই সমস্যাটা আছে, যেটা আমাদের ম্যানেজার স্যারের সাথে ঘটেছিল এবং অনেকের সাথেই ঘটেছিল। তো আমি মোটামুটি ম্যানেজার স্যারের কাছ থেকে এই জিনিসটা শোনার পরে মানে আমি এতদিন তো আসলে বলি নাই, তা আজকে সুযোগ হলো, আজকে এই ঘটনাটা শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আরও একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পর একটা অডিও ক্লিপে যাব এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুরফুরে এফএম এন্ড গো ফুরফুরে FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম আজহার, আমি বলছি কানাডা থেকে। আমি ভূত এফএমের একজন অন্ধ ফ্যান। অনেকদিন থেকে চাচ্ছিলাম যে একটি ঘটনা পাঠাবো, তবে সময় হয়ে উঠছিল না, তো আজ পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে তা অবশ্যই প্লে করবেন। এই ঘটনাটা ঘটেছে আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে। তিনি হচ্ছেন একজন সার্চ অ্যান্ড রেস্কিউ অফিসার। তো একদিন তার সাথে দেখা হওয়ার পর তিনি অনেকগুলো ঘটনা আমার সাথে শেয়ার করেছিলেন। বেশিরভাগ ঘটনাই অদ্ভুত, কিছুটা ভৌতিক। বেশিরভাগ ঘটনা শোনার পর মনে অনেক কোয়েশ্চেন জাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমি তার থেকে শোনা আরও ঘটনা আমি পাঠাবো, তবে আজ ছোট্ট একটি ঘটনা শেয়ার করছি। তো ঘটনায় চলে যাই।
যা বলছিলাম তার নাম হচ্ছে জিম হল। তিনি কাজে জয়েন করার 6 মাস পর এই ঘটনা ঘটে তার সাথে। তো তারা একটি কল পান যে একজন ক্লাইম্বার 2 দিন কি 3 দিন হয়ে গেছে, এখনো তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে এই সময়ের ভিতরে তার ফিরে আসার কথা, তবে আসেননি। তো যে জায়গায় এই ঘটনা ঘটে তারা সেখানে যান এবং তাদের টিম ঠিক করা হয় ক্লাইম্বিং করার জন্য। মানে তাদের ধারণা চূড়ায় বা চূড়ার আশেপাশে বা মাঝপথে কোনো এক জায়গায় তিনি হয়তো হারিয়ে গেছেন, আহত হয়েছেন, এরকম সাধারণত এরকম ঘটনা ঘটে থাকে। তো তারা চূড়ায় ওঠার প্রস্তুতি নেন। তো অর্ধেক ওঠার পর ওই আহত ব্যক্তি, যার নাম কিনা রবার্ট, তাকে খুঁজে পান। তার ডান পা ভেঙে গিয়েছিল এবং খুব খারাপভাবে জখম হচ্ছিলেন তিনি। তার পা দেখে মনে হচ্ছিল তিনি অনেক রক্ত হারিয়েছেন এবং তার এই জখম হয়েছে মূলত উপর থেকে পড়ার কারণে। তো তাদের কাছে জিনিসটা একটু অড লাগে, কারণ যাকে খোঁজা হচ্ছিল তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। জিনিসটা ঘটা খুবই অদ্ভুত। তাও তারা দুর্ঘটনা হতেই পারে, সেজন্য তাকে দ্রুত হসপিটালাইজ করার জন্য হেলিকপ্টার কল করেন। তো হেলিকপ্টার আসার জন্য তারা ওয়েট করছিলেন। ইন দ্য মিন টাইম কয়েকজন মানুষ তাকে আর অন্যান্য যারা অফিসার ছিলেন তারা জিজ্ঞেস করেন যে কী হয়েছিল, কীভাবে তার এই অবস্থা হয়। তখন সবাই অ্যাকচুয়ালি একটা রেশনাল এক্সপ্লেনেশনের জন্য ওয়েট করছিলেন, তবে তিনি যা বলেন সেটি হচ্ছে টোটালি আউট অফ দ্য বক্স। তিনি বলছিলেন যে এখানে আসার পর তিনি ক্লাইম্বিং করা স্টার্ট করেন এবং ইভেনচুয়ালি তিনি একদম চূড়ায় উঠে যান। তো চূড়ায় ওঠার পর তা আমি বলে রাখি যে এই ঘটনা ঘটেছিল সামারে। সো সামারে নর্থ আমেরিকায় অবভিয়াসলি কোনো স্নো থাকবেই না। তো তিনি চূড়ায় ওঠার পর একজন লোককে দেখতে পান। সবচেয়ে অদ্ভুত হচ্ছে ওই সময় ওই লোকটি পার্কা পরেছিল। পার্কা হচ্ছে এক ধরনের জ্যাকেট, খুবই ভারী জ্যাকেট, ঠান্ডার সময় পরা হয়। সাধারণত আপনি যদি -25-30 ডিগ্রি সেলসিয়াস যদি থাকে বাইরে, পার্কা আপনার শরীরকে ভালোই গরম রাখে। তো বুঝতে পারেন যে এটা খুব ভালো একটা ইনসুলেটর। তো গরমের সময় যখন 25-28-30 ডিগ্রি, এটি পরার কোনো মানেই হয় না, কিন্তু ওই সময় ব্যক্তি পার্কা পরেছিলেন এবং অন্যান্য শীতের কাপড় চোপড় পরেছিলেন। তো রবার্ট যখন ওই লোককে হালকা ট্যাপ করেন শোল্ডারে কথা বলার জন্য, জাস্ট এমনি ক্যাজুয়াল কথা বলার জন্য ট্যাপ করেন, যখন ওই লোকটি রবার্টের দিকে ফিরে তখন রবার্ট দেখতে পান যে তার মুখের জায়গায় পুরো হলো, মানে পুরো শূন্যস্থান। মুখের কোনো অবয়ব নেই, কোনো কাঠামো নেই, জাস্ট একটি হলো। মনে হচ্ছে অনেকটা দ্য হল অফ ম্যান ছবির মতো। ওই মানুষকে যখন আপনি বৈজ্ঞানিক উপায়ে ইনভিজিবল করা হয়, কিন্তু তার উপর যখন কাপড় চাপানো হয় দেখা যায় যে তার বডি কাপড়ের নিচে আছে। এটা অ্যাকচুয়ালি কাপড় সরানোর পর দেখা যায় যে তিনি নেই, অনেকটা ওই রকম। কিন্তু এটা কখন কোনো মুভি না, এটা হচ্ছে রিয়েল লাইফ ঘটনা। ইভেন ওই ঘটনা শোনার সময় আমার হাতের রোম দাঁড়িয়ে গিয়েছিল, গুজবাম হচ্ছিল। যাই হোক, তো রবার্ট ওনাকে এটা দেখে পুরো শকড হয়ে যান এবং এটা দেখে এতই বেশি ভয় পান যে উনি তখন নামা শুরু করেন খুব কুইকলি, কোনো প্রিকশন না নিয়ে, কোনো সময় না নিয়ে যত দ্রুত পারেন নামতে শুরু করেন। এবং প্রায় অর্ধেকের কাছাকাছি আসার সময় তার পা হড়কে যায় এবং তিনি খুব খারাপভাবে পড়ে যান একটি মডারেট উচ্চতা থেকে, যার কারণে তার পা ভেঙে যায় এবং সারফেসটা খুবই হার্ড হওয়ার কারণে তিনি তার পাও ভেঙে যায় এবং তার চামড়া ছিঁড়ে যায় এবং খুব খারাপভাবে জখম হন এবং তিনি অনেক রক্ত হারান। তো যখন তার এই অবস্থা হয় তখন তিনি বুঝতে পারেন যে তিনি আর নামতে পারবেন না। তো তিনি একটি গর্তের মতো জায়গা আবিষ্কার করেন পাহাড়ের গায়ে এবং সেখানেই লুকিয়ে থাকেন। সবচেয়ে মজার কথা হচ্ছে যে তিনি যখন আঘাতপ্রাপ্ত হন তখন ছিল বিকাল এবং তার প্রায় 1.5 দিন পরে, যদি আমি বলি, তাকে খুঁজে পাওয়া হয়। তার 2 রাত। এই 2 রাতই তিনি কাউকে পাহাড় থেকে ওঠার এবং নামার আওয়াজ শুনতে পান এবং গগন বিদারী চিৎকারের আওয়াজও শুনতে পান ভোরের দিকে। এই ছিল মূলত ঘটনা। এই ঘটনার পর 1.5 দিন পর সকালে তাকে খুঁজে পাওয়া হয়। তো এইটি শোনার পর সবাই একটু হতবাক হয়ে যান যে জিনিসটা আসলে কি। জিনিসটা একবার চিন্তা করুন, সামার একজন লোক পার্কা এবং শীতকালীন কাপড় পরে রয়েছে, কিন্তু তার কোনো বডি নেই, কোনো শরীর নেই, জাস্ট কাঠামোটা রয়েছে, অন্য কিছুই নেই। জিনিসটা খুবই অদ্ভুত, অবশ্যই ভৌতিক। যদি আপনি চিন্তা করেন যে আশেপাশে কোনো জনমানব নেই, জিনিসটা খুবই অদ্ভুত। তো এই ছিল ঘটনা। তো এই ঘটনা শোনার পর আমি ওই ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি মতামত, এটা কি সত্য হতে পারে, কি
না মানে উনি কি কোনো ট্রমার কারণে উল্টাপাল্টা দেখছিলেন এরকম কিছু। তখন তিনি বলছিলেন হ্যাঁ এটার একটা সম্ভাবনা থেকেই যায়, তবে আমার যা মনে হচ্ছে এরকম কিছু হয়নি, কারণ মূলত তিনি একজন প্রফেশনাল ক্লাইম্বার। তো ট্রমার কারণে তিনি এরকম উল্টাপাল্টা বলবেন বা অত্যধিক পরিশ্রমের কারণে বলবেন, এই জিনিসটা আসলে মানা যায় না। এবং ওই সময় খুব খুব মানে এক্সট্রিম কোনো ওয়েদার ছিল না যে কারণে তিনি এই জিনিসটা বলতে পারেন, মানে হাই টেম্পারেচার বা হাই কোল্ড এরকম কিছুই ছিল না। তো এটা কেন বলবেন তিনি? দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার জবের কারণে আমি অনেক উদ্ভট ঘটনা শুনেছি এবং এটাও তার মধ্যে একটা। তো সেই জন্য আমি কখনোই এগুলো অবিশ্বাস করি না, কারণ এগুলো ঘটে। আরও অন্যান্য অনেক অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছে যা আমি দেখেছি। সাধারণত আমরা এগুলো কারোর সাথে শেয়ার করি না, কারণ অনেক সময় মানুষজন বিশ্বাস করবে না। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ইভেন যদি লিসেনারদের ভালো লাগে তাহলে আমি ওনার কাছ থেকে শোনা আরও কিছু অদ্ভুত ঘটনা শেয়ার করবো। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। Face it. Radio Money Furti. Radio Furti. Boot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ঠিক তাই, বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ইউর লিসনিং টু রেডিও ফুক্তের এফএম, চলছে ভূত এফএম এবং আমি রাসেল আছি সাথে। ঘড়িতে সময় রাত 12:48। আর আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের লিখছেন ফেসবুকে। যারা লিখছেন তারা আরও লিখুন। আমি টুইটারটা একটু কয়েকজন আছেন, আমি একটু পড়ে ফেলি। আমাদের সঙ্গে আছেন বাইজিদ, আমাদের সঙ্গে আছেন তিনি ধূপচাচিয়া বগুড়া থেকে লিখছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শিফাত ইসলাম রাকিব, সুইজারল্যান্ডে চলে যাচ্ছেন তিনি নেক্সট উইকে। তিনি সবাইকে প্রে করতে বলেছেন তার জন্য। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পপি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তাহমিন আফরিন তুলি, এবং তিনি বলছেন যে ফাইনালি তিনি ভূত এফএম পেয়েছেন অ্যান্ড হোল উইক তিনি ওয়েট করেছেন ভূত এফএমের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। অ্যান্ড আনুজ আমাদের সঙ্গে আছেন এবং তিনি ইন্ডিয়া থেকে শুনছেন এবং তিনি বলছেন যে ইন্ডিয়া থেকে শুনছেন তিনি, এবং তিনি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান। ফুর্তি অ্যাপ দিয়ে তিনি শুনছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে আছেন এছাড়াও দেখতে পাচ্ছি মোস্তফা কামাল, আমাদের সঙ্গে আছেন এছাড়াও প্রিন্স রাজ সহ আরও অনেকে। তো যাই হোক, আমাদের যদি এইখানে আপনি যদি আসতে চান তাহলে রাসেল_ ভূত এফএম এটা দিয়ে খুঁজলেই আমাকে পেয়ে যাবেন। আমাদের সঙ্গে এছাড়াও ফেসবুক পেজ যারা আছেন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজেও আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আমাদের সাথে যদি আপনি ইমেইল বা আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে চলে যান, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমরা চলে যাব আমাদের নেক্সট যে আমাদের গেস্ট রয়েছেন তার কাছে। আপনার নামটা একটু জানতে চাইবো, প্লিজ আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তানভীর। জি, আমি মিরপুর ডিএক্সএস থেকে এসেছি। জি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমার হৃদয়টা অনেক দুর্বল। আচ্ছা, আমি খুব ভীতু কিসিমের একটা মানুষ। আচ্ছা, তো ব্যক্তিগতভাবে কোনো সময় আমি এরকম ভৌতিক ব্যাপারে এক্সপেরিয়েন্সড হয়নি আমার, বাট হোপফুলি যেদিন হবে হয়তো বা আমি আর থাকবো না বলার জন্য। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা শোনা কথা, মানে আমি আরেকজনের কাছ থেকে শুনেছি, নিজে এক্সপেরিয়েন্স করিনি। সেটা হচ্ছে আমি ছোটোবেলায়, দিস ইজ আ স্টোরি ব্যাক ইন 95, যখন আমার বয়স 5 বা 6 বছর বয়সে আমি আমার বাবা মার সাথে দাদাবাড়ি গিয়েছিলাম গাইবান্ধায়। জি, তখন আমাদের দাদাবাড়িটা একতলার বাড়ি ছিল, মানে ইটস এ সিঙ্গেল ফ্লোর, আর বাউন্ডারিটা যেটা ছিল সেটা পুরোটা তার কাটাতে ঘেরা ছিল। আচ্ছা, তো রাত তখন হয়তো বা বাজে 2:30 বা 3টা, মোস্টলি এই টাইমটাতেই সবকিছু হয়। সো হ্যাঁ, 3টা খুবই একটা মানে অন্যরকম ধরনের একটা টাইম। সো ওই টাইমটাতে আমরা সবাই ঘুমোচ্ছিলাম, তো হুট করে ছাদে মনে হচ্ছিল কেউ যিনি হাঁটছে,
এখন একটা নর্মাল মানুষ যখন হাঁটবে আর যখন একজন ভারী মানুষ হাঁটবে তখন কিন্তু একটা তফাৎ হবে। সেটাই। সো যেহেতু বাসাটা সিঙ্গেল ফ্লোর ছিল, উপরে হাঁটাটা কোনো মানে হাঁটাটা প্রশ্নে আসে না হাঁটাটা, বিকজ সিঙ্গেল ফ্লোর। আর উপরে যদি কেউ উঠে, ইটস আইদার গোয়িং টু বি একটা কেউ চোর হতে পারে অথবা ডাকাত। সো এই আওয়াজ পেয়ে স্বাভাবিকভাবে আমার বাবা মা তো না, বাবা, চাচা এবং আরেকজন ছিল আমার চাচা, তো ওনারা তিনজনই বের হয়ে গিয়েছে বাসা থেকে। এখন ছাদটা, আমাদের সিঙ্গেল ফ্লোর যে ছাদ ছিল, এটা উঠতে হলে একটা মই দরকার ছিল, মই আচ্ছা। ছাড়া ছাদে ওঠা সম্ভব ছিল না। সো ওনারা তাৎক্ষণিকভাবে মইটা নিয়ে ছাদে উঠলেন, কিন্তু কাউকে পেলেন না। আর সেই টাইমে গ্রামবাসীদের ইলেকট্রিসিটির ফ্যাসিলিটিটা কম ছিল, সো আলোটা তেমন একটা ছিল না। সো দে হ্যাড টু ক্যারি টর্চ লাইট ইন অর্ডার টু সি যে রাতেবেলা কে কোথায় কি করছে। তো ওনারা ছাদে উঠে টর্চ লাইট দিয়ে যখন দেখলেন যে কেউ নেই, তখন ব্যাপারটা সবারই একটু নাড়া দিয়ে উঠলো যে যেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি জিনিসটা কি, কারণ বাউন্ডারি তো তার কাটাতে ঘেরা, আর কেউ যদি আসেও তার তো যেতেও সময় লাগবে, আর আওয়াজ তো পাবো যেতে গেলে। তো এরকম কোনো যখন সাইন্স পেল না, তখন স্বাভাবিকভাবে সবাই একটু ভয় পেয়ে উঠল। কিন্তু তারা যখন নেমে আসে, তখন একটা কালো বিড়ালও তাদের সাথে নেমে আসলো। এইটা আমি নিজে দেখেছিলাম এবং আমার সাথে যারা আমার বাবা ছিল, চাচা ছিল, তারাও দেখেছিল। তো এই জিনিসটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে এবং তাদের কাছেও, যে কেউ ছিল না কিন্তু কালো বিড়ালটা ছিল, কালো বিড়াল। ফার্স্ট অফ অল যেটা সেটা হচ্ছে যে ওপরে যদি কেউ হাঁটার পরে যখন সবাই বেরিয়ে এসে যদি কেউ দেখতে চায় যে ওপরে কে হাঁটছিল, তার তো নামার রাস্তা একটাই। সুতরাং যদি ওপরে কেউ থাকে তাহলে ওই দিক দিয়েই নামবে। জি। এবং ওপরে যে যখন খোঁজা হলো তখন দেখা গেল যে কেউ নাই। জি। সো কালো বিড়ালটা যখন দেখলো সবাই, তখন তাদের যে ভয়টা ছিল ওটা আরো দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা। সো এই এতটুকু স্টোরিটাই যেটা আমি নিজে ফেস করেছিলাম, বাট তাও তখন তো আমি ছোট ছিলাম, হ্যাঁ, অতটা আমার বুঝ ছিল না। সো দিস ওয়াজ দি স্মল স্টোরি দ্যাট আই ফেসড ডিউরিং মাই লাইফ টাইম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা ঘটনা শুনলাম এবং আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আরও একটা ঘটনায় যাব, এবং এটা একটা আমাদের ইমেইল, সেই ইমেইলে আমরা চলে যাব এবং এই ইমেইলটা আমি আপনাদের জন্য পড়ে শোনাতে চাই। এটা আমাদের আজকের সেকেন্ড ইমেল, রাইট? তো আশা করছি যে এটাও আপনাদের অনেক ভালো লাগবে। আমি চেষ্টা করছি যেভাবে তিনি লিখেছেন সেভাবেই পড়ে শোনানোর জন্য। অ্যান্ড থ্যাঙ্কস তানভীর আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে একজন। আমি ঢাকা উত্তরায় থাকি, স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয় বলে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে ঘটা। আমার বাপদাদার পূর্বপুরুষরা এখানে ছিল, তাই এই শহরে ছোট্ট থেকে বড় হই। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়, কিন্তু আফসোস আমার গ্রামের বাড়ি নেই। আমাদের বাসাটা 3 তলা, আমরা 3য় তলায় থাকি, বাকি 1ম ও 2য় তলা ভাড়া দিয়েছি। আমাদের 2য় তলায় একজন ভাড়াটিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তারা স্বামী স্ত্রী আর একটা 6 বছরের মেয়ে নিয়ে থাকত। তাদের গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইল। কোনো এক কারণে, আমি এলাকাটার নাম উল্লেখ করছি না, হঠাৎ তারা একদিন আমাকে বলল তারা তাদের গ্রামের বাড়ি যাবে এবং আমাকে বলল তাদের সাথে আমি যাব কিনা। আমি জানতে চাইলাম কেন যাব না। তারা বলল তাদের ছোট ভাইয়ের বিয়ে, তাদের নিমন্ত্রণ করেছে, তাই তারা যাচ্ছে। আমি ভাবলাম গ্রাম ও গ্রামের মানুষের বিয়ে দুইটা একসাথে দেখা যাবে, তাই রাজি হয়ে গেলাম। তারপর যথাসময় তাদের সাথে রওনা দিলাম এবং খুব ভালোভাবেই সেখানে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা ভাবলাম একটু ঘুরে দেখি এলাকাটা। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে। গরমের সময় গ্রামটায় ঘুরতে বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা অবাক হচ্ছি কারণ এলাকায় অনেকটা গাছ, 1টা থেকে 2টা সাইনবোর্ড লাগানো, আর তাতে মানুষের নাম ও তারিখ লেখা। ভাবলাম হয়তো গাছগুলোর মালিকের নাম। যাই হোক, আমি ঘুরতে লাগলাম। একটু পর একটা নদীর তীরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি। তারপর ফিরে এলাম বাসায়। তাদের বাড়ির পাশে একটা বাসার পেছনের উঠোনে একটা মাচা ছিল, সেখানে গিয়ে বসলাম। এলাকার সব জায়গা থেকে এই জায়গাটা মনে হলো একটু বেশি ঠান্ডা আর একটু বেশি বাতাস।
হঠাৎ নজর গেল সেই বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা গাছ দেখে। মনে হচ্ছে খুব পুরনো একটা গাছ, আর তাতে 2টা সাইনবোর্ড দেয়া আছে। আমি গাছটির সামনে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি এটা কি গাছ। হঠাৎ আমাদের ভাড়াটিয়ার ছোট ভাই এসে বলল, এখানে কি করেন? এটা ভালো জায়গা না, চলেন বাসায় যাই। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সামনের ওই বড় গাছটা কি গাছ? ওইটা বকুল গাছ। আমি অবাক হয়ে গিয়েছি এবং অবাক হয়ে দেখছি গাছটা, কারণ এত বড় বকুল ফুলের গাছ আমি এর আগে কখনোই দেখিনি। যাই হোক, আমি আর সেই ভাই চলে এলাম বাসায়। সন্ধ্যায় হালকা নাস্তা করার পর আবার সেই মাচায় গিয়ে বসলাম, কারণ গরমের মধ্যে এই জায়গাটা অনেক ঠান্ডা, খুব ভালোই লাগছে। বসে বসে মোবাইলে ভিডিও গান দেখছি আর কি। হঠাৎ হালকা একটা গরম বাতাস আমার বুকে পড়ল, যেমন আমার মুখের সামনে যদি কেউ এসে নিঃশ্বাস ফেললে যেমন হয় ঠিক তেমন। পরপর 3 বার এমন হলো। আমি একটু অবাক হলাম, তারপর ভাবলাম হয়তো আমার নিঃশ্বাস আমার গায়ে লাগায় আমি চমকে গেছি, এই বলে একটু হাসলাম। কিন্তু তার কিছুক্ষণ পর আমি পানি পড়ার শব্দ পেলাম। কেউ যদি 1 জগ পানি গাছে ওপর থেকে একেবারে ঢেলে ফেললে যেমন হয়, যেমন শব্দ হবে ঠিক সেরকম। বাসার পেছনে লাইট না থাকায় অনেকটা অন্ধকার হয়ে আছে, বুঝলাম না ঠিক কোথায় পানি পড়লো। সব থেকে বড় কথা হলো, আমি বিকেলে ওই জায়গাটা ভালো করে দেখেছিলাম, ওখানে কোনো পানি বা পুকুর কিছুই ছিল না। পানি আসবে কোথা থেকে? এই সব ভাবতে ভাবতে আমরা সেই ভাড়াটিয়ার ভাবি তার মেয়েকে নিয়ে আমাদের কাছে আসলো। আমি তাকে বললাম আমি এমন শব্দ পেয়েছি। সে বলল এই জায়গাটা ভালো না, এই বলে চলে আসতে বলল। আমি চলে এলাম। বলে রাখা ভালো যে গ্রামের অধিকাংশ বাড়ি টিন শেডের। তো রাতে খাবার দাবার খেয়ে শুয়ে মোবাইল নিয়ে আমি বিজি আছি। আর আমার সাথে আমার ভাড়াটিয়ার সেই ছোট ভাইকে থাকতে বলা হয়েছে, এবং এও বলা হয়েছে রাতে যেন আমি বাইরে না যাই। তো রাতে প্রায় 12টা বাজে হঠাৎ আমার ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে। যদি কোনো বাঁশঝাড় থেকে কোনো বাঁশের আগা টিনের চালে লেগে থাকে আর বাতাসে নড়তে থাকে, তাহলে যেমন আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে। অথচ তাদের বাসার আশেপাশে কোনো বাঁশঝাড় নেই। তাহলে এটা কিসের আওয়াজ? যাই হোক, আওয়াজটা কিছুটা সময় পর থেমে যায়। আমি আর পাত্তা না দিয়ে আবার ফোনের দিকে খেয়াল দিলাম। রাত 1টা দিকে আমি মোবাইল রেখে ওয়াশরুমে যাব বলে সেই ভাইকে ডাক দিলাম এবং তার সাথে ওয়াশরুমে গেলাম। একটু পরে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সেই ভাইটার চেহারায় ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে বলল কিচ্ছু না, জলদি ঘরে চলেন। আমি তার সাথে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন, আপনি ভয় পেলেন কিভাবে? সে বলল কিছু না। আমি জোর করে অনুরোধ করার পরেও সে কিছু বলল না। অতঃপর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক আগেই উঠে পড়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই চুপচাপ। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যদিও আমার মনে একটু খটকা থেকেই গেছে। সকালবেলা খাওয়ার পর আমাকে সেই ভাই আবার বলল আমাদের সাথে মার্কেটে যাবেন, বিয়ের কিছু শপিং করতে হবে। আমি বললাম যেতে পারি, একটা শর্তে, যদি কাল রাতে কেন ভয় পেয়েছেন সেটা আমাকে বলেন, তাহলে যাব। সে আর কিছু না বলে চলে গেল। আমি কিছুটা মন খারাপ করলাম দেখে সে আবার এসে বলল রাতে বলবো, তুমি সাবধানে থেকো, এই বলে চলে গেল। আমিও সেই অপেক্ষায় ছিলাম। সবাই চলে যাওয়ার পর বাসায় চাচি, ভাবি আর তার মেয়ে আছে। আমি গিয়ে চাচির সাথে কথা বলতে শুরু করলাম। চাচি আমাকে বলল আজ তুমি কোথাও ঘুরতে চেও না? আমি বললাম কেন চাচি? সে বলল এই এলাকাটা তেমন ভালো না, তাছাড়া তুমি এখানে নতুন, পরে কিছু হলে তোমার ফ্যামিলির লোকজনদের খারাপ লাগবে। আমি বললাম এখানে কি ডাকাতি বা গাছ নিয়ে মারামারি হয় নাকি? কারণ অনেক গাছে দেখলাম মালিকের নাম লেখা। চাচি কিছুক্ষণ চুপ থেকে বলল ওগুলো মালিকের নাম নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে ওগুলো কার নাম? চাচি বলল আমাদের এলাকায় প্রায় রাতেই মানুষ নিখোঁজ হয়, তাদের পরের দিন সকালেই তাদের লাশ পাওয়া যায়। কোনো না কোনো এক গাছের ডালে ফাঁস লেগে ঝুলে আছে, কিন্তু কেন বা কিভাবে মারা যায় তা কেউ জানে না। আর এমনটা বেশি হওয়ায় লাশের ডেড বডিটা বা লাশের যেখানে মারা গেছে সেই জায়গাটা মনে রাখার জন্য সেই গাছে তার নাম ও মারা যাওয়ার তারিখ লিখে সাইনবোর্ড দিয়ে রাখে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে পাশের বাসার পেছনে সেই বকুল গাছটা ওখানে? এটুকু বলতেই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন ওই বাসায় 3 ভাই ছিল,
তার মধ্যে বড় দুইজন ওই গাছেই মারা যায়। তারপর চাচি হলুদ বাটার কাজে লেগে যান, কারণ আগামীকাল সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বকুল গাছের কাছে যাই আর অবাক হয়ে দেখতে থাকি গাছটার দিকে। ভাবতে ভাবতে এতটাই গভীরে চলে যাই, মনে হচ্ছে লাশ দুইটা ওখানেই ঝুলছে। আমি আন্দাজ করতে পারছি। হঠাৎ ওই বাড়িতে কল চাপার আওয়াজ শুনতে পাই। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকি, আর সেই বাড়িটা আন্টি দেখি যে কল চাপছে। আমি সালাম দিলাম, উনি আমাকে বললেন, আরে তুমি ওদের মেহমান তাই না? আমি বললাম জি, সম্মতি দিলাম। উনি বললেন বসো। তো তুমি কি মনে করে আমাদের বাড়িতে? আমি বললাম এমনি একটু হাঁটছি, আসলে চেয়েছিলাম একটু ঘুরবো, কিন্তু চাচি যেতে মানা করলো, বলল এলাকাটা ভালো না, তাই আপনার সাথে গল্প করতে আসলাম। তারপর আমি আন্টিকে আমতা করে বললাম, আন্টি আপনার বড় ছেলে মারা যায় কিভাবে? বলে আমি আন্টির দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় ভুল একটা প্রশ্ন করে ফেলেছি। আন্টি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন, আমি আন্টির কথা স্বরূপ লিখছি, জানি না কি থেকে কি হয়ে গেল। বিকেলে ছেলেটা আমার বাজারে গেল, আর ফিরে এলো না। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওর বাবাকে বলি ছেলের খোঁজ নিতে। তার বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে তার ছেলের খোঁজ নেন, কিন্তু ওর বন্ধুরা বলল সে তো অনেক আগেই বাজার থেকে বাসার দিকে রওনা দিয়েছে, এখনো বাসায় যায় নাই। আঙ্কেল বললেন না, তাই তো আমি বাজারে এলাম। তারপর তার বন্ধুরা মিলে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু পেল না। পরদিন সকালে তার লাশ ওই বকুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিকেলে ছেলের দাফন কাফন করার পর সবাই ঘরে বসে আছে। হঠাৎ রাত 12টার পর বাড়ির পেছনে সেই বকুল গাছ থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ এই দিকেই আসছে। একটু পর আওয়াজটা থেমে যায়। হঠাৎ ঘরের পেছন থেকে কেউ ভাঙা গলায় বলে, মা। এরপর আওয়াজ শুনে আন্টি শোয়া থেকে উঠে বসে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করে। একটু থেকে আবার সেই আওয়াজটা আসে, মা। এবার আন্টি বুঝতে পারে এটা তার ছেলের গলা। আন্টি কিছু না বুঝেই খাট থেকে নেমে ছেলের কাছে ছুটে যায়। ঠিক এমন সময় বাকিরা সবাই তাকে টেনে ধরে ফেলে। আন্টি ছেলের নাম ধরে ডাক দেওয়ার আগেই তার আন্টির মুখ চেপে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে, ও তোমার ছেলে নয়, আমাদের ছেলে মারা গেছে। ঠিক এমন সময় আবার আওয়াজ এলো, মা। তারপর আমার মেজো ছেলে বলে, কে কে ওখানে? তারপর আর কোনো আওয়াজ আসে না। তারপর থেকে প্রায় রাতে তাদের ঘরের পেছনে কেউ এসে টিনে টোকা দেয়। আবার মাঝরাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। একদিন আমার মেজো ছেলে তার রাতে টয়লেটে যায় কাজ, এবং টয়লেট থেকে ফেরার সময় সে কৌতূহলে গিয়ে দেখতে চায় যে কে ওখানে। টিনের গেটটা হালকা ফাঁকা ছিল, সেখানে চোখ রেখে দেখতে পায় সাদা কাপড় পরা একজন ওখানে হাঁটছে। একটু ভালো করে দেখার জন্য গেটটা খুলে আর একটু ফাঁকা করতে গেলে টিন থেকে একটা আওয়াজ বের হয়। আবার সাথে সেই অবয়বটার দিকে তাকায়, আর সে দেখতে পায় সেই অবয়বটা আর কেউ নয়, তার বড় ভাই। এইটুকু দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স আসে তখন তার ঘরে আবিষ্কার করে সে নিজেকে, আর তার পাশে তার বাবা মা ছোট ভাইকে দেখতে পায়। তারপর সে সেন্সলেস হওয়ার কারণ জানতে চাইলে রাতের সব ঘটনা খুলে বলে। তারপর সবাই চিন্তায় পড়ে যায়, যাকে কিছুদিন আগে কবর দিয়ে আসলাম সে কিভাবে বাড়ির পেছনে হাঁটাহাঁটি করবে। কেউ কেউ বলে এটা খারাপ জিন। তারপর তার কিছু আগে আন্টির মেজো ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে এবং ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। সবার মাঝে সেই একই চিন্তা বিরাজ করে। পরদিন সকালে সবার চিন্তাকে সঠিক করে সেই লাশ বকুল গাছে পাওয়া যায়। আন্টি এইটুকু বলেই আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন। আমি তার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। চলে এলাম বাসায়। রাতে খাওয়ার পর আমি সেই ভাইকে রাতের কথা জিজ্ঞেস করলে সে আমাকে বলে, আমি টয়লেটে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা অবয়ব সোজা সেই বকুল গাছের দিকে চলে যায় এবং বকুল গাছের নিচে যে মিলিয়ে যায়। এটা দেখে সে খুব ভয় পায়, আর সে ভালো করেই জানে বকুল গাছের নিচে
রাতে কে হাঁটে। আমি তাকে রাতের সেই টিনের আওয়াজের কথা বললে সে বলে, আমরা প্রায় এমন আওয়াজ শুনি, প্রথম প্রথম ভয় লাগলেও এখন আর পাত্তা দিই না। তারপর আমি সেখানে 4-5 দিন থেকে ঢাকায় চলে আসি। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আর ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ঘটনা ও লেখাগুলো ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে উৎসাহের সাথে আরও ঘটনা লিখে পাঠাবো। আমার কাছে আমার নানুকে নিয়ে জিন সম্পর্কে বেশ কিছু ঘটনা আছে। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমার নাম ও ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। ওকে, আমি পড়লাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল ঘটনাটা, এবং আমরা চলে যাব আমাদের আফনান ভাইয়ের কাছে আরও একবার, এবং আফনান ভাই আপনার কাছে আরও একবার আরেকটা ঘটনা শুনবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তবে তার আগে একটু আমি আসলে কিছু কমেন্ট না পড়লেই মুশকিল, আমি একটু পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি যেখানে অনেকে লিখছেন, এবং আমাদের সাথে আছেন এই মুহূর্তে কামরুল ইসলাম, আফনান ভাইয়ের ঘটনা ভালো লাগছে। নাইম ইসলাম নাইম, অনেক জোস স্টোরি। এমডি মেহেদি হাসান আমাদের সাথে আছেন নারায়ণগঞ্জ থেকে। নয়ন আমাদের সাথে আছেন, এবং তিনি শুনছেন আমাদেরকে এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি ফখরুল ইসলাম মাহিন। এছাড়াও আছেন আমাদের সঙ্গে আকবর হোসেন, বংশাল থেকে শুনছেন তিনি। এমডি আউলাদ হুসাইন, অনেকদিন পর একটা ভালো ইমেইল শুনলাম, সত্যি কিনা বুঝতে পারছি না, কিন্তু ভালো লাগলো। নিঃসঙ্গ পানকৌড়ি বলেন সেকেন্ড ইমেলটা অনেক ভয়ঙ্কর। মাহিন খান হৃদয় বলছেন খুব ভয় লাগছে। তানভীর ফারাবি আমাদের সঙ্গে আছেন। প্রিন্স শহীদুল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন উসমান গনি। এছাড়াও জুবাইর আহমেদ রোমিও আমাদের সঙ্গে আছেন। সুপার হিট স্টোরি তিনি লিখেছেন, লিটন নাটোর থেকে লিখেছেন। দ্বিতীয় ইমেলটি অনেক ভয়ানক এবং রক্তহীন করা ছিল। তাহসান ইসলাম অনিল আমাদের সঙ্গে, অলি আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাইম ইসলাম নাইম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহিন খান হৃদয়। হাসিবুর রহমান দীপু আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন ইপন খান হৃদয়। এছাড়াও মোহাম্মদ সালমান খান আমাদের সঙ্গে আছেন। নাইভার ম্যান ইমন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও প্রিন্স শহীদুল। আমাদের সঙ্গে আছেন লিটন। আহমেদ শাহিদ আমাদের সঙ্গে আছেন। বাইজিদ আমাদের সঙ্গে আছেন। মোসাদ্দাম হুসাইন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দেব অয়ন। এছাড়া আমাদের সঙ্গে আছেন জাহিদুল খান, সঞ্জিদা সুমি, মাহিন হৃদয় সহ আরও অনেকে আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের যে রেডিও ফুর্তির যে পেজটা, সেখানে অনেকে আছেন, এবং মোমো আমাদের সঙ্গে আছেন এবং বলছেন থ্যাংক ইউ ব্যাক করার জন্য। লাস্ট ফ্রাইডে তিনি মিস করেছেন, সেটা তিনি বলছেন। শিশির আহমেদ আমাদের সাথে আছেন। ইমেলটা সত্যি অনেক ভয়ের ছিল ভাইয়া, শুনে ভয় লাগছে। খন্দকার এমডি আচ্ছা, এটা শিশির আহমেদ লিখেছেন আমাদেরকে। খন্দকার এমডি আসিফ রোহান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ রকুনুজ্জামান, টাঙ্গাইল থেকে শুনছেন তিনি। PM মইনুল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন তারানা তানজুম। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মেহরাজ হোসাইন। এছাড়াও আছেন আমাদের সঙ্গে